ইরফান মৃদুস্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করব না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে বাঁ হাতে মায়রার হিজাব নিয়ে মায়রাকে মাথাসহ ঢেকে দেয়। মায়রা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রা থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। মায়রা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পর পর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়রাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে ভেতরে নিলেই মায়রা বলে উঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়রার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়রা আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন? ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়, ভুরু কুচকে বলে, তুমি বড় হবা না? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়রা বুঝল না সে রেগে যাওয়ার কী বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলোই মায়রার কোলের উপর রাখে। মায়রা হা করে চেয়ে আছে। একটা পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়রার মাথা উঁচু করল, তার চেয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তপ্তা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আনলেই মায়রা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর। জায়গা না হয় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের ওপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়রা হাত টানা দিয়ে চিপস দুটো ধলে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ি স্টিয়ারিংয়ে ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়রা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়রার হাত ছেড়ে বাম হাতে গাড়ি স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে, গাধা। মায়রা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখল। অনেক ধরনের চিপস, প্রতিটা দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঢালল। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়রা নিচু হয়ে তুলে আবারও সেগুলো গাড়ির সামনে রাখে। মায়রার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটা সবার আগে ছিঁড়ে মুখে পড়ল। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মায়রার খুশি জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কথাটা বলেই আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলবে সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখে চিপসের আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুল ভুল শব্দ বলে দিল। মুখে ব্রেক থামে না কেন তার। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মায়রা কি বলবে বুঝল না। বরকে বর ডাকার জন্য সরি বলছে।
কোনো বউ এটা করে? মায়েরা নিজের ওপর বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মায়েরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই অ্যান্সার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়েরা অপর পাশে এসে ডোর খুলে দিলে মায়েরা যতগুলো পারল ততগুলো চিপস এর প্যাকেট দুহাত ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে যে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনের ভরল ফটাফট। মায়রার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়রার গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান গাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়রা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না। মায়রার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়রাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসল শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, এখন পালে নিয়মিতই আসে, কারণ তো অজানা নয়। ইরফান মায়রার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়রার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়রা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে, এগিয়ে গিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, ওটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি, পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে যাও। মায়রা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনই ঢেলে দিবে। এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়। এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়রার দিকে যে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে, দুহাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়রার পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়রাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়রা মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে পানির দাপটে। মায়রার চোখ বন্ধ হয়ে আসে। আধো আধো চোখ মেলে তাকে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমার অসভ্য লোক। কথাটা বলে হাতে শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে সে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলে বোতল মায়রার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মায়রার মোস্টামুষ্টি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মায়রার ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়রা মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। মাথায় তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটুও লজ্জা নেই? ইরফান মায়রার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়রার মাথা নিচু করে নেয়। মিনমিনি গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি, মেয়েদের গোসল করা দেখতে চান? ইরফান ভুরু কুঁচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে, স্টার্ট করো ফার্স্ট। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই, আমি কোনো নর্দমায় পড়িনি, আমি অনেক সাবধানে চলাফেরা করি।
ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দেওয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, ফার্স্ট। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মায়েরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সামনে সব খুলব? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশীন হয়ে বলে, সো হোয়াট? মায়েরা থতমত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলেন, নো, আপাতত আমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মায়েরা মনে হলো তার বডি পচে গিয়েছে। মায়েরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়েরার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দুহাতে মায়েরার গাল ধরে উঁচু করল। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখের নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতে বুড়ো আঙুল দিয়ে মায়েরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বা হাতে বুড়ো আঙুলের সাহায্য গলার তিল আঙুল ছোঁয়ায়, দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজের হাতে গোসল করাবো। মারা ঢোক গিলে আমতা আমতা করে বলল, করব, ভালোভাবেই করব। ইরফান মারার মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মারা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুরের পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজে সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিল কেন? বাবার কথা ইরফানের পা থেমে যায়। ভুরু কুচকে বলে, কাজ ছিল। কাজটা কি? সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়, ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নেওয়াজ কটমটো দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রাগে বলে, তুমি কি এখনও শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছ? ভেবে দেখব। তারেক নেওয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামে এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলে হাত ভেঙে দিয়েছে। তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সে ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজ এর মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেখে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না? এখন কি আমার মান সম্মানটা খাবার বলে মাঠে নেমেছ? হাত ভেঙেছ কেন ছেলেটার? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজ এর দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথে রেখেছি। এত আপসেট হওয়ার কী আছে এস্টেন্স? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙা অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাতের সাথে রেখেছে এটার জন্য আফসোস করছে। বাঘাড়া হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো? সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নেওয়াজ এর দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফানে যে হসপিটাল হয়েছিল, একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোনো তেরা ছেলের সাথে যে আমার ভদ্র ছেলে বদল হয়েছে আল্লাহই জানে। তারেক নেওয়াজ এর কথায় রুমা নেওয়াজ কটমটো দৃষ্টিতে তাকায় স্বামীর পানে। রেগে বলে, আমিও যাব একদিন পাগলা গারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগলা আমার সাথে
বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলেই শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রী যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বইয়ের কাছে পাগল, এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় চোখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না। আর এর নতুন কি? দেখতে দেখতে আরও 1 সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে। নাসিম আশেপাশে ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মায়েরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হয়নি। মাত্র বের হলো, সামনে শুদ্ধকে দেখে হেসে বলে, কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বারবি ডল? মায়েরা শুদ্ধর পাশে সেই বাচ্চা ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায় চলে এসেছেন? আপনি জানেন আমার জামাইয়ের কত রাগে? আপনাকে উড়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না তার। নাসিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়েরার কথা শুনে ঠোঁট টিপে হাসল। ফোন বের করে রেকর্ড অপশন অন করে বলো, তোমার জামাই কি করবে মায়েরা? আর একটা বার বলো তো। মায়েরা নাসিমের দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বইয়ের পিছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়িয়ে দিবে। 1 সেকেন্ড সময় লাগবে না তার, বুঝলেন? শুদ্ধ হাসল। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মায়েরা তোমার জামাইয়ের 2টো খারাপ গুণ বলো তো। মায়েরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথা কথা বলে ফেলেছে। আর এই নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুধু বোধ হয় মায়েরার মনোভাব বুঝল, তাই গলা ছেড়ে বলল, নো প্রবলেম মায়েরা, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মায়েরা চিন্তিত বদনে বলে, ওনাকে বলবেন না তো? কিন্তু শুধু মনে মনে হাসে। ওকে শোনানোর জন্য তো বলতে বলছে। উপরে উপরে মাথা নাড়ে। মায়েরা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গুন্ডা প্রোম্যাক্স। ওনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড়, কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে। লাস্টে মিনমিন করে বলে, তবে একটু একটু ভালোও আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলে কিন্তু বলছি, তাকে বলবেন না যেন। নাহিদ গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা খেয়াল করে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা শুদ্ধকে বিচার দেয়, ভাইয়া এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুধু নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধপতন হয়েছে তোর, শেষমেশ ইরফানের বইয়ের পিছু পড়লি। নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে। এতপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে, এই সেই? নাসিম রেগে বলে, হ্যাঁ, ইরফান তোকে ডিভোর্স দিতে চায়। কবে দিবে? শুদ্ধ মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা কৌতূহল দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মায়েরা মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়েরা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে টিনা বেগমের ঘরের দিকে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুধু তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুধু
ঠোঁট টিপে হেসে বলে। ইরফান। নাসিম চেঁচিয়ে ওঠে, কি? শুধু কানে এক আঙ্গুল ঢুকিয়ে বলে, আরে আস্তে। এর কারণ জানি না, তবে মায়রা রিলেটেড ছাড়া কিছু হবে না। গ্রামে আসে মায়রার জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলো ইরফান। এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙল, তোকে আবার না জানি একেবারে পঙ্গু করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস 3 আগে একবার গ্রামে এসে মায়রাকে দেখেছিল, তখনই ঠিক করেছিল এই মেয়েকে বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাসের ভালো লাগা পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনেছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ, মায়রা ওর বিপরীত ধর্মী। যা বলছি সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করব না। ইরফান ডিভোর্স দিলেই ওকে আমি বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখলো রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে। শুদ্ধ বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মায়রার সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট্ট মেসেজ। ছেলেটা মায়রার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মায়রার পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করব। মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মায়রার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে। আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার না মানা বউ গাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে শাস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে, আমি ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করব। শুদ্ধ ভুরু কুচকে বলে, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলল, আমিও ফান করছি না ভাই। 3 মাস একেবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে? এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভাবলে কলিজায় লাগে। এই টপিকে একেবারে ইরফানের সাথে কথা বলবো। শুধু চিন্তিত হলো, এরা দুজন কোনো হাঙ্গামা করবে এখন। ইরফান ঘণ্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হয়, হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধ দাও ভয়েছে ক্লিক করলে মায়রার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ ব্যালকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগে আভা নেই মুখে। যখন মায়রার মেন্টাল কানে আসে তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধ মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবার ওপেন করে। মনে হলো মায়রা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যা নয়। মুহূর্তেই জল শক্ত হয়ে যায়। শুদ্ধ নাম্বারে কল দিলেই সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটাকে? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল, যদিও এবার হাসির সময় না। দু বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে, কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বল। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাসিম, ওর বারবি ডলের মায়রা। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শিয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মায়রাকে বারবার এভাবে ধরতে চাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না, মায়রাকে ডেকে আনি যাই। ওদের গল্প করার স্পেস দিই একটু। তুই
নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলে কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল। বিড়বিড় করে, স্টুপিড গাল, তোমার মুখে পার্মানেন্ট কালি মাখবো আমি, ওয়েট। এরপর গটগট পায়ে ভিতরে গিয়ে টেবিলে বিছানায় এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখে। দ্রুত রেডি হয়ে বের হয়ে যায় বাসা থেকে। নাসিম কটমটো চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শেয়ালের মতো ওত পেতে আছি? শুধু মিটিমিটি হেসে বলল, তা নেই। মায়রাকে ডেকে আনলে বারবিডল করে তো মুখে ফেনা তুলবি, গল্প করবি না? মুহূর্তেই নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আন তবে। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, ইরফান আসুক, ওর বউ, ও দিলে দিবে, আমাকে বলে লাভ নেই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার, একটাই মেয়ে জীবনে পছন্দ করল, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটা ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমকে উদ্দেশ্য করে বলে, বুঝলি কিছু? নাসিম মন আরও খারাপ হয়। তার কপালে যে পুড়েছে খুব ভালো বুঝলো। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনও যাসনি কেন? আর নাসিম হেসে বলে, বারবিডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবিডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলে ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয় না। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বল, তোর এই হাত চালানো অফ করত। আমার ডলটাকে নাকি মারিস? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুধু পিছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভুরু কুচকে বলে, আমার বারবি ডলকে কত মারটা না মারলি রে, তোর খবর করব আমি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছে করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গিল। এতপর মৃদুস্বরে বলে, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, অ্যাম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ও আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওর আশেপাশে তোকে যদি একবার দেখছি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না, মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভিতরে চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো। ঘড়িতে দেখল 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরে দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভিতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ জোড়া, মৃদুলাল, মুখ হালকা ফেনা, ঘুম চোখে মায়েরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলে মায়েরাকে দেখে কেন যেন মুখব্যয় হঠাৎই শান্ত হয়ে যায়। দপদপ করে রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের ওপর বাম গাল ঠেকে ঘুমানোর মায়েরার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতে আঙ্গুল ছোঁয়ায় মায়েরার গালে, মৃদু বলে, এখানে কি হয়েছে? মায়েরা পিট করে চেয়ে থেকে ইরফানের দিকে। ইরফান মায়েরাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল। মৃদু স্বরে জিজ্ঞেস করে, ঘুমিয়েছিলে?
মায়রার ঘোরের মাঝে আছে, সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে। ডান হাতে দুই চোখ কষলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়রার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়রার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? মায়রা আগের চেয়ে অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভিজায়। 3টা প্রশ্ন করেছে, একটার উত্তর দিতে পারছে না মায়রা। তবুও ইরফান শান্ত। মায়রা নিজেকে পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখলে ইরফান এখনও শান্ত চোখে গম্ভীর মুখোপায় তার দিকে চেয়ে আছে। ইরফানের নরম কণ্ঠে, বলো তুমি কেমন ছেলে লাইক করো? মায়রা অবাকের ওপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে দুকদে এগিয়ে আসে, মাথা নিচু করে মায়রার মুখের বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়রার চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুগালে মানচিত্র পাল্টে দিতে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার দিকে আর একটু চেপে দাঁড়ায়, আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালে মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়রা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবে মায়রা কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়রা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়রার কপাল ঠেকে। মায়রার ঢোক গিলে ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়রা জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালে মানচিত্র পাল্টাবো। মায়রা দ্রুত তার দুহাতে দুগাল ঠেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা আমতা আমতা করে বলে, বেরোনি তো। ইরফান মায়রা দুগাল থেকে মায়রার দুহাত নামিয়ে দেয়। মায়রা ঠোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদুস্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এবার অ্যান্সার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো স্টুপিড। মায়রা কেঁপে ওঠে, ধমক খেয়ে বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারা যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেকে পছন্দ আমার। ইরফান রেগে যায়। দু হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবা না। মায়রাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহ মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়রার দিকে। ডান হাতে বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরও মার খাবে। মায়রা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়রা কিছু বোঝার আগে ইরফান মুখ নামিয়ে মায়রার বাম গাল কামড়ে ধরে। মায়রার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্ত পুরো করে দাঁত বসায়। মায়রা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয় ঢোক গিলে। ইরফান মায়রার গাল ছাড়ে না, দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝলো মায়রা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়, জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়রা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়তে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগিও না আমায়। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়রার চোখের পানে। মেয়েটা চোখের পানি টইটুম্বুর। ইরফান ডান হাতে আঙ্গুল মায়রার কামড় দেওয়া স্থান চেপে ধরে। মায়রা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়রার অবস্থা। মায়রা আঁখি টইটুম্বুর পানি নিয়ে ভেজা গলায় বলল, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়রার গালে জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই? মায়রা হাঁ করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়, থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দু হাতে মায়রার ঝাপসা চোখ মুছে দেয়, নমনীয় সুরে শুধায়,
ডু ইউ নো দি নেম অফ দিস বাইট? মায়রার চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসে বোধ হয়। তবে মায়রা বুঝল না, তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়রার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলে ভাঁজে রাখে। মায়রা ঢোক গেলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার হাত বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়রার ডান গালে দাঁত বসায়। মায়রা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটা টু শব্দ করল না। মিনিট দুই পর মায়রার গাল আলগা করে দেয় ইরফান। মাথা তুলে মায়রার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়রার কামড় দেওয়া স্থানে আঙ্গুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা আর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়রার দিকে তাকে থেমে যায়। দু তিনটে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তার মায়রার কানে পিঠ গুজে দিয়ে বিড়বিড় করে লিটল বার্ড। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাতে গ্রামে, যদিও সেটা মানুষের মুখে প্রচলিত। আদতে এটা একদমই ঠিক নয়, কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফান থেমে যেতে দেখে ভুরু কুঁচকে বলে, আর কি থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভুরু কুঁচকে ধমকে বলে, স্টুপিড গার্ল। বড় হবে কবে? মায়রা তার দু গালে হাত রেখে বলে, হব না বড়, হয়েছে সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস আমার গাল। ইরফান বিরক্ত শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতে ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়রা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলো, বের হয়নি। ইরফান রেগে বলে, মিথ্যে বলছো? বেহিসাবি বাইটের এই দুই গাল অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলছো কেন? ইউ নো শি লাইকস ইউ। মায়রা বুঝলো বাইরে সেই ছেলের নাম নাসিম। এতপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়রার ঠোঁটের উপর বুড়ো আঙুল চেপে ধরে, দৃষ্টি সেধায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করে স্টুপিড গার্ল। ইরফান কথায় মর্মত্ব বুঝতে পেরে মায়রা গুটিয়ে যায়। ইরফান মায়রাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়, হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর মায়রার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে, টাইম 5 মিনিটস। মায়রা ভুরু কুঁচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? এতপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই অ্যাম নট এ ডনকি লাইক ইউ। মায়রা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথাই বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়রা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়রার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা অবাক হয়, কি জ্বালা, এই লোকের সেকেন্ড সেকেন্ড এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়রার ওড়না হাত আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়রা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না। ওড়না টেনে মায়রার মাথা ঢেকে দেয়। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশে ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিম আর শুদ্ধ গলা আওয়াজ পায়। কপালে বিরক্তর ভাঁজ ফুটে ওঠে। মায়রার হাত ধরে নিজে রান্নাঘরে নিয়ে যায়। মায়রা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে, শ্যাট আপ। মায়রা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়রা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়। সে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়রা ভাবে, এই লোকের প্রবলেমটা কি? গাল দুটো হাত বুলায়। ইস কি জোরে
কামড়টাই না দিল। বিড়বিড় করলো, রাক্ষস একটা। ইরফান মায়রার পিঠে ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লোভ হয়ে যে বলে, আচ্ছা। মায়রা ভয় পেয়ে যায়। উনি তো দরজায় ছিলেন, এখানে কখন আসলেন? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনে দাঁড়িয়েছিলেন বেখেয়ালে। বা হাত টকবক ফুটে ওঠা গরম পানি ভেতরে পড়ে। মায়েরা আর্তনা করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়েরার হাত টেনে তোলে। বা হাত উল্টে পাল্টে দেখে, বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল বার্ড, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরে সিঙ্কের উপর ট্যাপের নিচে মায়ের হাতটা ধরে। মায়েরা হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মায়েরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়েরার দিকে তাকায়, ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এইজ বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটা নিজের প্রতি বিরক্ত ছেড়ে বলে। ইরফান চিন্তিত কণ্ঠে বলেন, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম, ওসব কী করেছো? মায়েরা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। ট্যাপ বন্ধ করে মায়েরার কোলে তুলে নেয়। মায়েরা চেঁচে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়ছে আমার, পা নয়, নামায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়েরাকে বেডে বসিয়ে দেয়। মায়েরা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মায়েরা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়ছে, জ্বলছে প্রচুর। আরে এই লোক কী করছে? সব অসহ্য জ্বলুনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলা জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় একটি পাত্রে পানি নিয়ে। এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায় মায়েরার সামনে বিছানায় বসে। এরপর মায়েরার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়েরা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়েরা কেঁদেছে একটু সময়, চোখ মুখে হালকা লাল হাবা। হঠাৎ ইরফান মায়েরার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মায়েরা বলে উঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়েরার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়েরার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভিতর থেকে, ওকে? মায়েরা পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুধু অবাক হয়ে ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পিছন শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এইজ বক্স আছে? শুদ্ধ ভুরু কুচকে বলে, না পা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়, ড্যামিট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুধু হাঁ করে চেয়ে আছে। কি হয়েছে? পিছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুদ্ধ বুঝলো না। বাড়ি না গেলে এত রাতে যাচ্ছে কোথায়? সে ভিতরে গেল না, সেখানে দাঁড়িয়ে রইল। ইরফান মুখবায় অসহায়ত্ব ছাপ। শহরে হলে তো সারা রাতে প্রবলেম ছিল না, বাট গ্রাম হয় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালাতে পাকা রাস্তায় এক কোনায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফার্স্ট। ইরফানের চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটি প্রশ্ন করে, কোন মলম? ইরফান ভুরু কুচকে বলে, হাত পুড়ে যায়। বলে, যখন মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়। তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে। ব্যান্ডেজও এনে রাখে। ইরফান ভুরু কুচকে বলে, আর নেই? জি আছে, সব দিতে বলছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বল। ছেলেটি আর কি করবে? তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সব বের করে, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়েলেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগুলো। ছেলেটি বলে, ভাই আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভুরু কুচকে বলে, হিসাব করে টাকা দিন।
মানিব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম নেই। কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, বাস্টার্ড। ছেলেটির চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকান এসেছে? এজন্য তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলে দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রেড ধূসর কালারে ওয়ালেটের ওপর গাঢ় সিলভার কালারে গুচ্ছি লেখা। ভিতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখলো সবগুলো 500,000 টাকার নোট, পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেটে গুচ্ছি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়ে 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুধু ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়? আবার চলেও এলি? ইরফান দ্রুত গাড়ির ভেতরে যেতে যেতে বলে, কাজ ছিল। শুদ্ধ ভোতা মুখে ইরফানে দেখল। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছে, সাথে তার নিজেও পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারা শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখল মায়েরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়ের পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রে পানি সব উল্টে পড়ছে। মায়ের হাত ভেজা জায়গা। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়ের হাত চেক করে। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়েরাকে দুহাতে ধরে আরেকটু সরিয়ে শুয়ে দেয়। এপাশে পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মায়েরা মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়েরার পিছনে গিয়ে দাঁড়ানো। মায়েরা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল বাট। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হেই গাল, ওঠো। ঘুমন্ত মায়েরার কপালে বিরক্তর ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলো। মায়েরার পিটপিট করে চোখ মেলে তার ওপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়েরাকে চোখ মেলে তাকালে দেখে ভুরু কুচকে বলে, রাতে খেয়েছো? মায়েরা ঘুমে তাকাতে পারছে না, আবারও চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুমে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, খবিস লোক, ঘুমিয়েও শান্তি দেয় না। মায়েরার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। এরপর আগের চেয়ে আর একটু জোরে গাল থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গাল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এবার মায়েরার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মিলে বড় বড় চোখে তাকালো ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘরে ভুলভাল দেখছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মায়েরা শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতে জ্বলনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়তেই অবাক হয়, এখন জ্বলছে না কেন? হাতে বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভুরু কুচকে আবার জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? অ্যান্সার করছো না কেন? ধমক খেয়ে মায়েরা ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে, সাথে 1 গ্লাস পানি নিয়ে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও ফার্স্ট। মায়েরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মায়েরাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মায়েরা চোখ বড় বড় তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়েরার মুখের দিকে এগুলে মায়েরা বলে উঠে, দিন দিন আমি খাচ্ছি বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এই লোক, সে জানে।
তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেড সাইডে টেবিলের ওপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছে? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে, এতপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। এতপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাদর।